সিভিল অডিটে এই 2022 সালের যে কোশ্চেন পড়েছিল লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনে, সেইটা আমি তো পরীক্ষা দিলাম, দিয়ে তো পাস করতে পারলাম না। তো এইরকমভাবে লিখলে কিন্তু পাস করা যাবে না। সেই যেভাবে লিখলে পাস করা যাবে না সেইটা আমি একটু এইখানে বলছি। হু ইজ দ্য হেড অফ অফিস, এটা 2 নম্বরের কোশ্চেন ছিল। তো এইভাবে যদি কেউ লিখে ফেলে যে WBSR পার্ট 1-এর 5-এর 16A নিয়ম অনুসারে কোনো প্রতিষ্ঠান বা এস্টাবলিশমেন্টের প্রশাসনিক দায়িত্ব যে কর্মচারীর উপরে দেওয়া থাকবে তাকেই হেড অফ অফিস বলা হবে। ওই কর্মচারী যদি হেড অফ অফিস বা ডিপার্টমেন্ট হন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হন, তাহলে তিনি নিজেই হেড অফ অফিসও হবেন। এই কথাটা 5-এর 16-এর এই নিয়মে বলা আছে। তো by which term the annual budget is known to the constitutional provisions, constitutional provision এ annual budget কে constitutional provision অনুসারে annual financial statement বলা হয়। নাম্বার সি, what is meant by enrollment in the WB-DCRB rule 1971? আমাদের যে WB-DCRB rule 1971 এ এনরোলমেন্ট বলে কোনো শব্দ নাই। এমুলমেন্ট হতে পারে, এখন স্পেলিং মিস্টেক আছে নাকি জানি না। What is the primary meant by head office in the accounting system? কোনো একটি খরচকে মেজর, তারপরে সাব মেজর এইভাবে ভাগ করার পরে উদ্দেশ্য বা অবজেক্টিভ অনুসারে দফামাফিক আইটেম ওয়াইজ যে ভাগে বিভক্ত করা হয় যাকে ডিটেল হেড বলে। যেমন হেলথ স্কিমের ক্ষেত্রে 12 হলো ওই ডিটেল হেড, কম্পিউটার হলে 77, ট্রাভেলিং হলে 11, এরকমভাবে একটা হেড দেওয়া হচ্ছে। 082500100100001, তারপরে 1, তারপরে ভি, তারপরে 11, এইটা হলো একটা অ্যাকাউন্টের কোড। তাহলে 08টা কি? এটা হচ্ছে ডিপার্টমেন্টাল কোড। ডিপার্টমেন্টাল কোড মানে হচ্ছে এটা কোঅপারেশন ডিপার্টমেন্ট। 24-25 এইটাকে বলে মেজর হেড। এই যে এই গোটা হেডটার মধ্যে এই যে পার্টগুলোতে এবার ভাগ করছি, এটাকে বলে কোঅপারেশন। তারপরে 01 সাব মেজর হেড, তার মধ্যে 101 মেজর মাইনর হেড যেটাকে বলে সেটা হচ্ছে কোঅপারেটিভ অডিট। তারপরে 00 এটা হচ্ছে স্টেট প্ল্যান এবং নন প্ল্যান, এটা এখন বর্তমানে কিন্তু নাই। তারপরে এটা হচ্ছে 01 এর পরে ভি দেওয়া থাকে যেটা, সেটাকে বলে সাব হেড। সাব হেড মানে হচ্ছে ওই যে ভোটেড, মানে পাস থ্রু ভোটিং অফ এমএলএ দ্বারা কিন্তু ভোটাভুটিতে পাস করে যেটা হয়েছে তাই মানে পাস হয়েছে সেটা। আর 11 মানে হচ্ছে ডিটেইল হেড। আমরা যে কোশ্চেনটা পড়েছিল না, ডিটেইল হেড কাকে বলে, এই যে ডিটেইল হেড ট্রাভেলিং অ্যালাউন্স হলে 77, তাহলে এই যে 11 যখন আসলো তখন হয়ে গেল ট্রাভেলিং অ্যালাউন্স। এবার আবার মজা হচ্ছে এই ডিটেইল হেডের পরে আবার সাব ডিটেইল হেডও থাকতে পারে। যেরকম ধরো কিছু কিছু বিষয় আছে, যেমন ডিটেইল হেডের পরে সাব ডিটেইল থাকবে হচ্ছে 13টাও ডিটেইল হেড। এটা মেন হেডটা হচ্ছে অফিস এক্সপেন্সেস, কিন্তু তার আবার অফিস এক্সপেন্সের মধ্যে আবার 4টে ভাগে ভাগ করেছে। সেটা হচ্ছে 1 নাম্বার সাব ডিটেইল হেড, সেটা হচ্ছে ইলেকট্রিসিটির জন্য। 02 যদি হয় সেটা হবে সাব ডিটেইল হেড, সেটা টেলিফোনের জন্য। 03 সাব ডিটেইল হেড, সেটা মেনটেনেন্সের জন্য। আর 04 সাব ডিটেইল হেড যদি থাকে সেটা হচ্ছে আদার অফিস এক্সপেন্সেস। এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার। তা এইভাবে পড়লে আমার মনে হয় না হবে। পরীক্ষা পাস করা কিন্তু এর থেকে বেশি করে পড়তে হবে। Which items of expenditure come under contract contingency? এই কন্ট্রাক্ট কন্টিনজেন্সি নিয়ে WB ওয়েস্ট বেঙ্গলের যে ট্রেজারি রুল 2005-এর 4-এর 111 2 নম্বর রুলে দেওয়া আছে। এই রুল অনুসারে কন্ট্রাক্ট কন্টিনজেন্সি হলো এককালীন এক পরিমাণ অর্থ যা বার্ষিকভাবে একটা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারকে ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়। এইগুলো আগেকার নিয়ম, আগে এইগুলো দেওয়া হতো। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারকে যখন নগদ লেনদেনের বিষয় থাকতো তখন কিন্তু এগুলো হতো, এখন খুব একটা হয় না। IFMS এর মাধ্যমে ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যায়, তো তাই কন্ট্রাক্ট কন্টিনজেন্সি যে খুব যে বেশি একদম ব্যবহার আছে তা নেই, যা কোনো প্রকারের অতিরিক্ত অনুমোদন ছাড়াই ব্যবহার করা যাবে। তো ওইগুলো তখন করতো ডিডিও, আর ভাউচারগুলো রেখে দিত, আর ওই টাকা তখন খরচ করতো, তখন আর তার জন্য কোনো বিল ফিল লাগাতে হতো না। তো এটি সাধারণত এমন খরচগুলি সমন্বয়ে সংগৃহীত হয় যার বার্ষিক খরচের পরিমাণ একই থাকবে অথবা যুক্তিসম্মত আকারে নির্ধারণ করা যাবে। মানে যখন অডিটে আসবে তখন যাতে মানে ডিডিও ফেঁসে না যায় এরকম কাজগুলো যেন করতে হবে। মানে বার্ষিক খরচের পরিমাণ একই,
সেটা প্রত্যেক বছরই একই হয়ে যাচ্ছে। যে ডিডিওই আসছে দেখছি 2225 টাকা করে খরচ হচ্ছে একটা খাতে। ঠিক আছে, চলো ওটা তার মানে ঠিকই আছে, এটা অথবা বাড়লো হয়তো, কিন্তু দেখা গেল রেট হচ্ছে 50 টাকা, এবছর 5খানা হয়েছিল তাই 250 টাকা, পরের বছর 6খানা হয়েছে তাহলে 300 টাকা, তাহলে মানে এটার একটা লজিক আছে, লজিক্যালি বেড়েছে। এইটার জন্য এইটাকে কন্ট্রাক্ট কন্টিজেন্সি বলা হয়। আবার এইটা আবার ডাব্লিউবি ফিনান্স রুলের 78 নিয়মে কিন্তু আর এক রকম দেওয়া আছে, সেটা আমি একটু বলে দিচ্ছি। অ্যাপেন্ডিক্সের এই যে এখানে এখানে লিখেছি যে ওয়েস্ট বেঙ্গল ফিনান্স রুলের 78 নিয়ম অনুসারে অ্যাপেন্ডিক্স 9-এর খরচগুলির ক্ষেত্রে কন্ট্রাক্ট কন্টিজেন্সি প্রথা চালু আছে। মানে এখানে উদাহরণটা দেওয়া আছে আর কি, কোন কোনটাকে কন্ট্রাক্ট কন্টিজেন্সির মধ্যে ফেলবো তার উদাহরণ হিসাবে এই 78 নম্বর নিয়মের এই অ্যাপেন্ডিক্স 9 খুঁজে বার করা প্রচুর কঠিন। অ্যাপেন্ডিক্স 9 খুঁজে খুঁজে মানে ইন্টারনেট ঘেঁটে বের করতে হবে। তো আমি যেটা বের করেছি সেটা থেকে এই খরচগুলির মধ্যে কন্ট্রাক্ট কন্টিজেন্সির প্রথা চালু আছে, সেগুলোর মধ্যে হলো যে যে খাতগুলো আছে তার মধ্যে কয়েকটা এরকম, সেটা হলো ছোটোখাটো কোনো নির্মাণের খরচ, তারপরে 2 নম্বরে ব্যক্তি মালিকানাধীন কোনো ছাপাখানায় ছাপানোর বাবদ খরচ, নৌকা তৈরি এবং মেরামতির বাবদ খরচ যেগুলো ওই যে এখন আর নাই, ভূ নকশা তৈরির খরচ, গরম জল এবং ঠান্ডা জল সরবরাহের খরচ, দপ্তরের আসবাবপত্র মানে ফার্নিচার মেরামতের খরচ, পরিচারকের খরচ, ইলেকট্রিক লাইন ফ্যান এই বাবদ খরচ, টাইপরাইটার বা নকল করার যন্ত্র সারানো বা রক্ষণাবেক্ষণ জন্য খরচ, এইগুলো এই কন্ট্রাক্ট কন্টিজেন্সির মধ্যে আছে উদাহরণ হিসাবে। যেটা 78 এটা ডাব্লিউবি ফিনান্স রুলের 78 নম্বর নিয়মে বলা আছে, অ্যাপেন্ডিক্স 9-এ যেটা দেওয়া থাকবে সেটা হবে। তো এই অ্যাপেন্ডিক্স 9-এ যদি দেখা যায় তখন দেখা যাবে এই অ্যাপেন্ডিক্স 9-এ এই ধরনের মানে খরচের নামগুলো লেখা আছে। এইটা এর থেকে বেশি আমি আর বলতে পারবো না, তবে আরও জানতে হবে, জেনে তবে কিন্তু পরীক্ষায় বসতে গেলে ভালো করে পাস করতে গেলে এগুলো জানতে হবে, না জানলে কিন্তু হবে না। Show the classifications of government employees for the purpose of traveling daily allowance. ডেইলি অ্যালাউন্সের জন্য আমরা কি করি, ডেইলি অ্যালাউন্স পাওয়ার ক্ষেত্রে ডাব্লিউবিএসআর এর যে 57 নম্বর নিয়ম আছে পার্ট 2 এর, সেই অনুসারে 5টা হয়ে ভাগ করা হয়েছে। আবার ফাইন্যান্স ডিপার্টমেন্টের 47F 4730-এর এফ, যেটা 25/5/2099 এর নম্বর নোটিফিকেশনের পরে যা দাঁড়িয়েছে সেটা এরকম। তো তারপরে কিন্তু আর হয়নি 98 সালের যে রোপা, তারপরে কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্সের যে নিয়ম সেটা এখনও পরিবর্তন হয়নি, তো সেইটাই কিন্তু চলছে যেটা এরকম। এইগুলো সব কিন্তু রোপা 98-এর, রোপা 98-এর পরে 2009 2019 বেরিয়েছে, সেগুলোতেও কিন্তু এই রুলটার কোনো পরিবর্তন কিন্তু হয়নি। ট্রাভেলিং অ্যালাউন্সেসের ডেলি অ্যালাউন্সেসের ক্ষেত্রে কোনো নিয়মের পরিবর্তন কিন্তু হয়নি। সেখানে বলছে 4100 নিচে থাকলে 55 টাকা, এখনও সেই 55 টাকাই আছে। আর কলকাতা বা দার্জিলিং যদি হয় 105 টাকা। দ্বিতীয় নম্বর যে ভাগ, 1 নম্বর হলো এটা 4000-100-র বেশি 6500-র কম, তাহলে 90 টাকা 170 টাকা, 6500 থেকে 8000 105 টাকা থেকে 200 টাকা, 8000-এর বেশি 16400 টাকার কম 120 টাকা 230 টাকা, আর 16400-র বেশি হলে 135 টাকা 260 টাকা। এবার কি হচ্ছে, এইটা যখন আমার রোপা 98 থেকে রোপা ইয়েতে গেল, রোপা 2009-এ গেল, তখন এটাকে আবার 1.86 দিয়ে গুণ হলো। তারপরে যখন আবার 2019 মানে রোপার 2019-এ চলে আসলো, সেখানে কি হলো, সেখানে আবার 2.57 দিয়ে গুণ হলো। এবার তাহলে বর্তমানে যদি মানে আমরা টেবিল করতে গেলে এই জন্য কনভার্ট করতে হয়, এই 4100 মানে যার এখন হয়তো কারোর 42,800 টাকা, হয়তো কারো বেসিক, তার মানে তাকে প্রথমে 2.57 দিয়ে ভাগ করতে হবে, করলে রূপা 99 রূপা 2009-এ গেল, যেটা দাঁড়ালো তাকে আবার 1.86 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এর মোটামুটি একটা কাছাকাছি পৌঁছালো যে এর মানে বর্তমানে তাহলে ওই 98-এর রুল অনুসারে কত ছিল। এই করে দেখে এবার এ কোন ভাগের মধ্যে পড়ছে সেটা দেখতে হবে, দেখে তার আবার ডেইলি অ্যালাউন্সের পরিমাণটা এভাবে নির্ধারিত হবে। বিশাল ঝামেলা, ওই জন্য টিএবিল এখন আর কেউ করতেই চায় না আমরা। হোয়াট ইজ দ্য বেসিস ফর ডিটারমিনিং দ্য সাবসিস্টেন্স অ্যালাউন্স ফর এ সাসপেন্ডেড গভর্নমেন্ট এমপ্লয়ি? গভর্নমেন্ট এমপ্লয়ি তো সাসপেন্ড হয়ে গেছে, তার সাবসিস্টেন্স অ্যালাউন্সটা কী হবে? এটা ডাব্লিউবিএসআর এর পার্ট 1-এর 71 নম্বর রুলে, সরকারি কর্মচারী যদি অর্ধবেতনের ছুটিতে থাকেন তাহলে যে পরিমাণ ছুটির বেতন তিনি পেতেন সেই পরিমাণের সমান জীবিকা ভাতা বা সাবসিস্টেন্স অ্যালাউন্স তাকে প্রদান করা হবে, এইটা বলা আছে 71 নম্বর রুলে। মানে আমি যদি এখন হাফ পে এইচপিএল হাফ পে লিভ নিই, তাহলে আমি যে টাকাটা পাবো, যে হাফ টাকাটা পাবো, সেটা হাফ টাকাটা
কি হবে, সেটা হচ্ছে ওই কি বলে বেসিকটা হাফ হয়ে যাবে, আর আমার মেডিকেল অ্যালাউন্স আর এইচআরে কিন্তু কোনো হাফ টাফ হবে না, ওটা আমি ফুলি পাবো। আর প্রথমের দিকে ডিএ যেটা থাকে সেটাও হাফ হতো, ডিএটা ফুল পেতো। তো পরবর্তীকালে কিন্তু ডিএটাকেও হাফ করার একটা নির্দেশ এসেছে, তা এখন বর্তমানে ডিএও হাফ পায় যদি কেউ হাফ পে লিভে থাকে। তো এবার কেউ যদি সাসপেন্ড হয়ে যায় তাহলেও কিন্তু সেম রুলটা ফলো করতে হবে, সেটা এখানে বলা আছে। তাহলে সেই সেম রুলটা বলা আছে, তাহলে আমি বলে দিলাম যে হাফ পে লিভটা যেভাবে হয় সেটা মোটামুটি বললাম। তো ভুল টুল থাকলে সেটা দেখে নিতে হবে, কিন্তু এইটার পরে ভরসা করে পরীক্ষা দিতে চলে গেলাম তাহলে কিন্তু হবে না। তো এবার কি আছে, আর কিছু নিয়ম এখানে বেশি করা আছে, সেটা হচ্ছে এখানে 3 মাসের পরে যদি দেখা যায় যে কর্মচারীর সাসপেনশন তখনও বলবৎ আছে, তখন সেই দেরির পেছনে সরকারি কর্মচারীর সরাসরি কোনো যোগাযোগ নেই এমন কোনো কারণ হলে কর্তৃপক্ষ সেই সময় কর্মচারীদের বেতন 50% বৃদ্ধি করার নির্দেশ দিতে পারেন। মানে এমনিতে যা হাফটা ছিল, মানে বেসিকটা তো হাফ হয়েই গেছিলো, বেসিকের হাফ থেকে আবার 50% বেড়ে গেল, মানে 50-এর পরে 50% মানে 25 বাড়লো, মানে তখন 75% বেসিকের পাচ্ছে, ডিএরও 75% পাচ্ছে, আর বাকিগুলো ফুল পাচ্ছেও সেটা পাচ্ছে। আবার দেখা গেল যে দেরির জন্য কর্মচারীর অসহযোগিতা আছে, এইরকম যদি থাকে তাহলে আবার বেতন 50% কমে গেল, মানে 50% ছিলই, আবার 50% মানে 25%, তার মানে 25% বেতন পাবে। এই হচ্ছে অবস্থান। তারপরে নাম্বার এইচ, under what category do the expenses of PSC comes হতো এখানে voted or charged। আমরা এখানে বলেছি সংবিধানের 322 নম্বর ধারা অনুসারে পিএসসির যে খরচ সেটা অ্যানুয়াল ফিনান্সিয়াল মানে যেটা স্টেটমেন্ট মানে বাজেট, এটা চার্জড হেডের মধ্যে হবে, এখানে কোনো ভোটাভুটি হবে না, শুধু পরিমাণটা কত হবে, মানে ভোটাভুটি হবে না, এটা নিয়ে আবার কনফিউশন হয় না যেন, মানে পিএসসির যে মানে খরচ, পিএসসি পারপাসের যে খরচ, সেই খরচটা করব কি করব না এই বিষয়ে কোনো ভোটাভুটি হবে না, কিন্তু কত করব সেইটা নিয়ে ভোটাভুটি হবে। কিন্তু অন্যান্য বিষয়ে কিন্তু এবছর এবছর দেবো কি দেবো না সেটা নিয়েও কিন্তু ভোটাভুটি হয়। যদি ডিএতে সবাই বলে যে এবছর ডিএ দেওয়া হবে না, তাহলে কিন্তু ডিএ হয়তো দেওয়াই হলো না সে বছরের জন্য, এরকম হতে পারে। কিন্তু বাকি এই পিএসসির খরচ, গভর্নরের বেতন, তারপরে ওই যে পার্লামেন্টের যে স্পিকার তাদের বেতন, হাইকোর্টের জাজদের বেতন, এইগুলো নিয়ে কোনো ভোটাভুটি করা যায় না, এগুলো খরচটা তোমাকে করতেই হবে ভাই। খরচ এই খাতের খরচ বাদ দেওয়া যাবে না, কত করতে হবে, বাড়াতে পারবা কিনা সেইটা দেখো, এইটা হচ্ছে বিষয়। যাই হোক, এইটাকে বলে ভোটেড আর চার্জড। আচ্ছা, নাম্বার 1 যেটা বলছে সেটাতে বলছে হোয়াট ইজ দ্য জয়নিং টাইম অ্যালাউড টু দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি when he has traveled less than 1000 কিলোমিটার, নট ইনভলভিং জার্নি বাই রোড মোর দ্যান 200 কিলোমিটার। এইটা একটা নিয়মেই, মানে জয়নিং এর ক্ষেত্রে যে নিয়মটা, সেই নিয়মটা পুরোপুরি দেওয়াই আছে আমাদের যে ইয়ের বই, কি বলে আমাদের যে ট্রাভেলিং অ্যালাউন্সেসের যে বই, পার্ট 2 সার্ভিস রুলের ট্রাভেলিং অ্যালাউন্সের ওই 47-30 নাম্বারটা, ওখানে পরিষ্কার বলা আছে 1000-এর কম যদি জয়নিং টাইম হবে 10 দিন, আর যদি 200 কিলোমিটারের মানে রোড জার্নি হয় তাহলে 12 দিন, 1000 কিলোমিটারের বেশি তাহলে ডাইরেক্ট পারবে 12 দিন। এই যে 1000 কিলোমিটারের মধ্যে যদি 200 কিলোমিটার ওকে কন্টিনিউয়াস বাস জার্নি করতে হয় তাহলে 15 দিন পাবে, এটা বিষয়। তারপরে who functions as audit officer for pensions in respect of এমপ্লয়িজ অফ পঞ্চায়েতের ক্ষেত্রে কি আছে, পঞ্চায়েতের ক্ষেত্রে ওই যে ডিপিপিজি যে নতুন তৈরি হয়েছে না শিলিগুড়িতে, কি যেন আছে, হ্যাঁ বলছি, ডাইরেক্টর অফ পেনশনস অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স, ওয়েস্ট বেঙ্গল ডিপিপিজি ডাব্লিউপি এর ক্ষেত্রে অডিট অফিসার হিসেবে কাজ করবেন। এখানে আমি একটু লিখে দিলাম বিষয়টা, বিশেষ দ্রষ্টব্য যে রাজ্য নিয়ন্ত্রিত লোকাল বডিজ যেমন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং সমস্ত রকমের গ্রুপ ডি এমপ্লয়ীদের পেনশনের পেপার এই ডাইরেক্টরেট গ্রহণ করে, পেনশন পেপার খতিয়ে দেখে অডিট করে, পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিওগুলো ইস্যু করে। এছাড়াও এই সমস্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্সের কাজগুলো কিন্তু এই ডাইরেক্টরেট দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। পিএফের টাকা ডেবিট করা, ক্রেডিট করা, ফাইনাল পেমেন্টের ইন্টারেস্ট ক্রেডিট করা প্রভৃতি এই যে কাজগুলো যেগুলো হয় এইগুলো এই ডাইরেক্টরেট থেকেই সম্পন্ন করা হয়। বর্তমানে রাজধানী জেলার শিলিগুড়িতে যে উত্তরকন্যাতে এই ডাইরেক্টরেটের প্রধান অফিসটা আছে। তারপরে নাম্বার কে, হোয়াট ইজ দ্য হেড অফ অ্যাকাউন্ট আন্ডার হুইচ স্যালারি অফ গভর্নর
অফ এ স্টেট প্লেসড ইন বাজেটরি এস্টিমেট। ওই একই জিনিস কিছুক্ষণ আগে যেটা বললাম, ওই একই রকম কোশ্চেন পিএসসির ক্ষেত্রে। গভর্নরের স্যালারি চার্জ হেড থেকে হবে স্টেট বাজেটে, অর্থাৎ এই গভর্নরের স্যালারি হবে দেবো কি দেবো না এই নিয়ে কোনো ভোটাভুটি করা যাবে না। কত টাকা দেবো বা এবছর কি হারে দেবো এইটা নিয়ে ভোটাভুটি হতে পারে, এটা নিয়ে আলোচনা চলতে পারে আর কি, ভোটাভুটি না, সরি। বিশেষ দ্রষ্টব্য, সংবিধানের 322 নম্বর অনুসারে ইন অ্যান অ্যানুয়াল বাজেট এক্সপেন্সেস ক্যাটাগরাইজড অ্যাজ চার্জড ইনক্লুডিং আইটেমস like salaries and allowances of a president, vice president, speaker of Lok Sabha and Rajya Sabha, governors, judges of high court and other constitutional positions like expenses of public service commissions as well as interest payment on government debt as there are mandated by the constitution and do not require parliamentary approval to be spent, মানে স্পেন্ড করার জন্য কোনো পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগে না এইসব ধরনের খরচের জন্য। essentially they were automatically charged on the কনস্টিটিউটেড ফান্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই কথাটা লেখা আছে। এবার বলছে এই খরচগুলো করা হবে কিনা সেটা নিয়ে কোনো ভোটাভুটির মাধ্যমে ঠিক হয় না, ঠিক করতে হয় না, এগুলো অলরেডি নির্ধারিত আছেই আর কি। এই খরচগুলি নির্ধারিত থাকে, শুধু খরচের পরিমাণের বিষয়ে আলোচনা হয় পার্লামেন্টে। What are the function of daily allowance? What is the fraction of daily allowance? While two can be claimed by an officer when hospitalities and are provided to the government employees. এই বহুত ঘেঁটার জিনিস আছে এগুলো। WBSR এর পার্ট 2 এর 57 নম্বর নিয়ম, ওই একই নিয়ম চলে আসছে। হসপিটালিটির মধ্যে যদি ফুডিং আর লজিং দুটোই যুক্ত থাকে তাহলে পদ অনুযায়ী, তাহলে মানে যে পদ আছে, মানে ওই যে বলছিলাম না কিছুক্ষণ আগে যে কত টাকা পাবে না পাবে, কোথায় যেন লিখলাম, এই যে এই পদ, এটার আবার কি পাবে, তার 1/4 অংশ পাবে। আর যদি ফুডিং এর ব্যবস্থাটা না থাকে তাহলে হাফ অংশ পাওয়ার দাবি করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য, এই 57 আবার এই নিয়ম তৈরি হয়েছে, আবার একটা পরবর্তীকালে ঢুকেছে। সেখানে গভর্নর অথবা পাবলিক সেক্টর গেস্ট হাউস, ডাক বাংলো অথবা নিজের ব্যবস্থাপনায় থাকলেও কোনো কেন্দ্র বা রাজ্য সরকারের সরাসরি হোক বা কোনো কর্পোরেশন বা স্ট্যাটুটরি বডি হোক বা কোনো লোকাল বডি, এদের যেখানেই হোক না কেন, কোনোভাবে যদি এদের সরকার যদি কোনোভাবে টাকা প্রদান করে তাহলে কিন্তু উপরোক্ত নিয়ম চালু হয়ে যাবে। মানে কেউ গিয়ে পঞ্চায়েতের কোনো একটা বা ঘরে থেকে গেল তাহলেও কিন্তু তাকে ফুডিং না মানে লজিংটা দেওয়া হয়েছে এটা ধরা হবে, ধরে তার মানে ডিএ কিন্তু হাফ হয়ে যাবে, ডিয়ারনেস অ্যালাউন্সটা হাফ হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি বলছে, মেনশন দ্য পিরিয়ড উইদিন হুইচ no commercial employment can be taken up by a government employee immediately after retirement without sanction, মানে স্যাংশন ছাড়া একটা গভর্নমেন্ট এমপ্লয়ি কোনো কমার্শিয়াল যে মানে কাজে যুক্ত হতে পারবে না, সেটা কতদিন পর্যন্ত। তো ডিসিআরবির 71-এর 89 নম্বর নিয়ম অনুসারে কোনো সরকারি কর্মচারী তার চাকরি থেকে অবসর নেওয়ার পরে 2 বছরের মধ্যে যদি কোনো বাণিজ্যিক ক্ষেত্রে কর্মচারী হিসেবে যুক্ত হন তাহলে তাকে আর পেনশন দেওয়া হবে না। কঠিন অবস্থা। এই নিয়মের ভিত্তিতে এই কথা বলা যায় যে কোনো রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন চালু রাখতে গেলে 2 বছরের মধ্যে কোনো বাণিজ্যিক ক্ষেত্র, যেমন কোনো দালালি এজেন্ট বা কোঅপারেটিভ সোসাইটি, ব্যক্তি মালিকানা কোনো কারবার বা ডাইরেক্টর, এগুলো কিন্তু হতে পারবে না। খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসলো